আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আজকে আমি মূলত জিএম কাদেরের গণভোটের বিপক্ষে অবস্থান, এই বিষয়টাকে নিয়েই আমি আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আমি শুরুতে জিএম কাদের একটি শর্ট ভিডিও 17 সেকেন্ডে একটি দেখিয়ে নিচ্ছি, তারপরে একটি রিপোর্ট করব, এরপরে আমি আলোচনাটা আনবো ইনশাল্লাহ। গণভোটকে না ভোট দিন, গণভোটের বিরুদ্ধে অবস্থান নিন, দেশকে বাঁচান, দেশকে বাঁচান। এইটাই হলো আসল কথা। গণভোটকে না ভোট দিন, গণভোটের বিরুদ্ধে অবস্থান নিন, দেশকে বাঁচান, দেশকে বাঁচান। গণভোটের বিপক্ষে অবস্থান নিতে বলেছেন, গণভোটে না ভোট দিতে বলেছেন, দেশকে বাঁচাতে বলেছেন। এই হচ্ছে ওনার বক্তব্য এবং ধমকের সুরে কথা বলছেন। না ভোট দিন। আমরা যদি তার বিষয়ে এই মূল যে বক্তব্য, এই বক্তব্যটা আমরা একটু নিউজ থেকে পড়ে আসি। ভিডিওতে সামান্য দেখালাম। জাগো নিউজ 24.com এর নিউজ। গণভোটে না ভোট দেওয়ার আহ্বান জিএম কাদেরের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আসন্ন গণভোটে না ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই গণভোট সংবিধান বিরোধী, অবাস্তব এবং বাস্তবায়িত হলে দেশ অস্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে। মঙ্গলবার 20 জানুয়ারি রাজধানীর গ্র্যান্ড প্যালেস হোটেলের ব্যানকুয়েট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা ঘোষণা করতে গিয়ে তিনি দলীয় নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি, দলের প্রেসিডিয়াম সদস্য, শীর্ষ নেতা এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। জিএম কাদের বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিক সরকার হিসেবে শপথ গ্রহণ করেছে এবং শপথের সময় সংবিধান সংরক্ষণ, সমর্থন ও নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করেছে। অথচ সংবিধান সংশোধনের মতো জটিল বিষয় গণভোটের মাধ্যমে আনার কোনো সাংবিধানিক বিধান নেই। সংবিধান অনুযায়ী কেবল নির্বাচিত সংসদই নির্ধারিত প্রক্রিয়ায় সংবিধান সংশোধন করতে পারে। তিনি বলেন, এত জটিল একটি বিষয় সাধারণ মানুষের কাছে হা বা না ভোটে উপস্থাপন করা অবান্তর। গ্রাম পর্যায়ের সাধারণ মানুষের কাছে এ ধরনের বিষয় এভাবে উপস্থাপন করা অদ্ভুত ও অযৌক্তিক। যারা এই প্রস্তাব দিয়েছেন তারা বিষয়টি আদৌ বুঝে করেছেন কিনা তা নিয়েও আমার সংশয় রয়েছে। মানে উনি জনগণকে গবেট, মূর্খ, অশিক্ষিত মনে করছেন, যে জনগণ এখন কোনো কিছু বোঝে না। তার দালালিপন আমরা দেখেছি 24-এর নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তিনি যখন ভারতে গেলেন, ভারত থেকে বাংলাদেশে আসলেন। আসার পরে সাংবাদিকরা জিজ্ঞাসা করলো যে আপনি ভারতে কেন গিয়েছেন এবং কি কথা হয়েছে। তিনি বলেছেন, ভারতের উচ্চ পর্যায়ের নেতা লোকদের সাথে আমাদের কথা হয়েছে, তবে কি কথা হয়েছে সেটা তাদের অনুমতি ছাড়া আমরা বলতে পারবো না। এই যে দালালিপনা, মানে ভারতের কাছে তাদের নতজানু হওয়া এবং ভারতের কাছে তাদের সতীত্ব বিকিয়ে দেওয়া, এই চরিত্র থেকে এখনো তারা বের হতে পারেনি। দীর্ঘ 16 বছর গৃহপালিত ছিল, বিরোধী দল ছিল, সংসদে একই সাথে তারা মন্ত্রীও ছিল, আবার বিরোধী দলও ছিল। হাসিনা তাদের গলায় লাগাম দিয়ে তারপরে যেমনি মন চায় তেমনি তাদেরকে ব্যবহার করেছেন। এখন অবধি সেই হাসিনার কথার থেকে একটুও বেরিয়ে আসতে পারেননি। তিনি কি বলছেন, যে এই সরকার সাংবিধানিক সরকার, তারা এই সংবিধান রক্ষা করার শপথ নিয়েছেন। এরপরে এসে সংবিধান সংশোধন করা এটা তাদের কাজ না, বা এটা অসাংবিধানিক। আচ্ছা, সংবিধান রক্ষা করার শপথ তো সব সরকারই নিয়ে থাকেন, নির্বাচিত সরকার যারা তারাও নিয়ে থাকেন। তো তারা কি সংবিধান সংশোধন করতে পারবেন না? সংবিধান সংশোধনের প্রক্রিয়াটা কি? এই সরকার তো কোনো সংশোধন করছেন না, বরং জনগণের কাছ থেকে হাবট নিচ্ছেন যে এই ধরনের সংস্কার জনগণ চায় কি না। জনগণ যদি সংস্কার চায়, সেই ক্ষেত্রে পরবর্তী সাংবিধানিক যেই নিয়মতান্ত্রিক সরকার আসবে, নির্বাচিত যেই সরকার আসবে, তাদের উপর একটি বাধ্যবাধকতা থাকবে যে তারা যেন এই সংস্কারগুলি করে। জিএম কাদের পরবর্তীতে আরো বলেছেন যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো হয়েছে, তাতে কার্যত প্রধানমন্ত্রীকে অকার্যকর করে দেওয়া হবে বা একেবারেই দুর্বল করে দেওয়া হবে। তাতে দেশকে রক্ষা করা বা দেশের শাসন ব্যবস্থা কায়েম করা সেটা খুবই দুর্বল হয়ে পড়বে। তখন দেশের সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে না, কারণ রাষ্ট্রপতি কিছু ক্ষমতা থাকবে, প্রধানমন্ত্রী কিছু ক্ষমতা থাকবে, প্রধানমন্ত্রী এককভাবে কিছু করতে পারবে না। এই বিষয়টা তিনি মূলত এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। অথচ এই দালাল যা দীর্ঘ 16 বছর এই প্রধানমন্ত্রীর ক্ষমতার নামে এক নায়কতন্ত্র আমরা দেখেছি।
দীর্ঘ 16 বছর প্রধানমন্ত্রী ক্ষমতার অপব্যবহার আমরা দেখেছি। এই ক্ষমতার অপব্যবহারের কারণে ফ্যাসিবাদ কিভাবে জন্ম হয়, কিভাবে 16 বছর একটানা মানুষের উপরে জুলুম করতে পারে, কিভাবে একটানা মানুষের উপরে জগদ্দল পাথরের মতো বসে যেতে পারে, সেটা আমরা এই প্রধানমন্ত্রীর ক্ষমতার মাধ্যমে দেখেছি। এখন যেই বিষয়টা আসছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা তার ভারসাম্য রক্ষা করা। অথচ সংস্কার প্রস্তাবে কি রাখা হয়েছে যে এতদিন পর্যন্ত আমরা রাষ্ট্রপতিকে পুতুল দেখেছি, রাষ্ট্রপতি যদি টয়লেটে যেতে হয় সেটাও আমরা দেখেছি প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া করতে পারেন না। সেই জায়গা থেকে বেরিয়ে এসে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুইজনের ক্ষমতার ভিতরে ভারসাম্য রক্ষা করা, অর্থাৎ রাষ্ট্রপতি শুধুমাত্র পুতুল হিসেবে থাকবেন না, তিনি নীতি নির্ধারণের বিষয়ে তার ক্ষমতা থাকবে, তিনিও তার বিষয়টা তিনি দেখভাল করবেন, প্রধানমন্ত্রী তার দপ্তর সে সামলাবেন। এইভাবে করে ভারসাম্য যদি রক্ষা করা হয় তাহলে দেশে একনায়কতন্ত্র তৈরি হবে না এবং কেউ এরকম জগদ্দল পাথরের মতো রাক্ষসী মনোভাব নিয়ে দীর্ঘ 16 বছর থাকার মানসিকতা নিয়ে আমাদের উপরে জুলুম করতে পারবে না। 1400 লাশ আমাদের দেখতে হবে না। এই বিষয়টা ওনাদের পছন্দ নয়, কারণ ওনারা এই গণ অভ্যুত্থানকে কখনোই সমর্থন করেননি, গণ অভ্যুত্থানকে ধারণ করেননি এবং এই গণ অভ্যুত্থানে ওনাদের মূল যে শক্তি আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়েছে সেই বিষয়টাও তাদের পছন্দ হয়নি। যে কারণে এই গণ অভ্যুত্থান পরবর্তীতে সকল দল মিলে যেই সংস্কারগুলি করেছে সেই সংস্কারগুলিই মূলত এই গণভোটের মাধ্যমে আগামী নির্বাচিত সরকার বাস্তবায়ন করবেন। হ্যাঁ, এখানে গণভোটের কিছু পয়েন্ট আছে, কিছু অপশন আছে, কিছু প্রশ্ন থাকতে পারে, কিন্তু সামগ্রিকভাবে এই গণভোটটা যাবে মূলত সংস্কারের পক্ষে, যেই সংস্কার করলে ভবিষ্যতে অন্য কেউ শেখ হাসিনার মতো 16 বছর ক্ষমতায় থাকতে পারবে না। এই সংস্কার যদি প্রস্তাব পাশ হয় তাহলে ভবিষ্যতে রাষ্ট্রপতি কোনো খুনিকে ক্ষমা করতে পারবে না। আমরা ইতিপূর্বে দেখেছি আজিজ, সেনাপ্রধান আজিজ তার ভাই খুনি জোসেফ তাকে কিভাবে ক্ষমা করে দিয়ে বিদেশ চলে গিয়েছে এবং তাদের যে দুর্বৃত্তনের নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক আমরা দেখেছি। এগুলি থাকবে না যদি আমরা এই গণভোটের মাধ্যমে হাজয়যুক্ত করতে পারি। এখন আমার বিষয় হচ্ছে গণভোট আসলে আমরা হাতে কেন ভোট দিব, এটা স্পষ্ট হয়ে গেছে। এই জিএম কাদের যখন বলেন গণভোটের বিপক্ষে অবস্থান নিছি, জিএম কাদের যখন আহ্বান করেন যে আপনারা গণভোটের বিপক্ষে অবস্থান নিয়ে গণভোটে না ভোট দেন, তখন আমাদের সকল জনগণের ঐক্যবদ্ধ হতে আর দেরি হতে পারে না। সকলে এক বাক্যে এখন একমত হওয়ার সম্ভব যে আমরা গণভোটে হা ভোট দিব। এদিকে আমি গতকালকে দেখলাম শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের যতগুলি ভেরিফাইড ফেসবুক পেজ আছে প্রত্যেকটা পেজ, আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগ যতগুলি পেজ আছে সবগুলি পেজ থেকে একযোগে প্রচার করা হচ্ছে নো বুট নো ভোট, অর্থাৎ যেখানে নৌকা থাকবে না সেখানে ভোট হবে না। অর্থাৎ তারা ভোটকে প্রতিহত করবেন অথবা না ভোট দিবেন, যেভাবেই হোক তারা মূলত এই না ভোটের পক্ষেই তাদের ক্যাম্পেইনটা। সে কারণে এই শেখ হাসিনার সুর এবং জিএম কাদেরের সুর একই সুরে চলে আসতেছে, অর্থাৎ জিএম কাদেরের বক্তব্যগুলি হাসিনারই বক্তব্য হয়ে বের হচ্ছে। এই কারণেই আমরা বলছি যে 24 পরবর্তী গণ অভ্যুত্থান পরবর্তী যেই সময় জিএম কাদের দালালিপনার কারণে এই সহিংসতা ঘটানোর পিছনে জিএম কাদেরদের যে হাত ছিল, আমরা কয়েকটি অডিও ক্লিপ দেখেছি যেখানে শেখ হাসিনার সাথে কথোপকথন, যে একেবারে আন্দোলন যখন তুমুল বেগে চলতেছিল তখনও তারা কিভাবে এই সরকারকে রক্ষা করার কাজ করে গেছেন, কিভাবে তাদের কোম্পানিগুলি যেন রক্ষা পায় সেই জন্য তারা শেখ হাসিনার সাথে পরামর্শ করেছেন ফোনে, সেই বিষয়গুলি ভাইরাল হয়েছে। অতএব এখন কোনোভাবেই তারা বলতে পারে না যে তারা এই গণ অভ্যুত্থানের তাদের কোনো ক্রেডিট আছে। হ্যাঁ, তাদের কিছু নেতাকর্মী অবশ্যই, সেটা আওয়ামী লীগেরও কিছু নেতাকর্মী আমাদের এই গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, অর্থাৎ যেই সকল মানুষের ভিতরে মানবিক মূল্যবোধ ছিল, যেই সকল মানুষ তারা মানুষের জন্য তাদের অন্তর কেঁদেছে, যারা দেখেছে যে পুলিশ, র্যাব, বিজিবি এবং আর্মি নির্বিচারে মানুষকে হত্যা করতেছে। এবং একটা পুলিশের ভিডিও যখন আমাদের সামনে আসলো যে তিনি কামালকে বলতেছিলেন, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা, যে স্যার একজনকে গুলি মারি একজনই মরে, বাকি গুলি সরে না, অর্থাৎ কেউ সেখান থেকে সরে না। এই ধরনের ভিডিওগুলি যখন মানুষের সামনে আসছে যে মানুষকে কিভাবে নির্বিচারে মারে, যখন তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিল, এরপরে যখন আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী তথা ছাত্রলীগের সন্ত্রাসী হেলমেট বাহিনী তারা ক্যাম্পাসগুলিতে এই ছাত্রছাত্রীদের উপরে টর্চার করলো, নির্যাতন করলো, লাঠিচার্জ করলো, তখন সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে উঠলো এবং সকল মানুষ রাস্তায় নেমে এসেছে। সেই সাধারণ মানুষের ভিতরে এই জিএম কাদেরের দলেরও 2-4 জন লোক থাকবেন, আওয়ামী লীগেরও 2-4 জন লোক থাকবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু আওয়ামী লীগের যেমন এই গণঅভ্যুত্থানে বাংলাদেশের দুশমন, ঠিক জিএম কাদেরের দল বা 14 দলে যারা ছিল
প্রত্যেকেই এই 24-এর তারা মূলত দুশ্মন। অনেকে এখন দাবি করছেন যে বিভিন্নভাবে এই 24-কে বিতর্কিত করার চেষ্টা করতেছেন, পুলিশ মেরে টানিয়ে রাখা হয়েছে, সেটাও কি ইনডেমনিটির ভিতরে আসবে কিনা। আমার প্রশ্ন, এই ধরনের মন মানসিকতা নিয়ে তারা কিভাবে এখনো টকশো আলোচনা করেন বা দেশের ভিতরে অবস্থান করেন। একটু যদি আপনারা 54 বছর আগে আমরা যাই, 71-এর ইতিহাসগুলি আমরা যদি জানি, সেই 71-এর যে ঘটনাগুলি, সেই জায়গায় দেখবেন অনেক এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেখানে পাকিস্তানের বাহিনীগুলিকে হত্যা করা হয়েছে বা খুব খারাপভাবে তাদের সাথে বিহেভ করা হয়েছে। এরকম বড়ি বড়ি প্রমাণ দেখবেন, আপনি যদি তথ্যপাত্র নেন সেই সময়কার পেয়ে যাবেন। তো তখন এই সেই 71-এ পাকিস্তান হানাদার বাহিনীদেরকে মারার কারণে কোনো ব্যক্তিকে বা কোনো মুক্তিযোদ্ধাকে প্রশ্নের আওতায় আনা হয়েছে? এইটাই ওনাদের মাথার বুদ্ধি। যেই জায়গায় আমাদের সন্তানদেরকে মারা হচ্ছিল, যেই জায়গায় আমার ছাত্রদেরকে মারা হচ্ছিল, ছাত্র ভাইদেরকে, সেই জায়গায় এই আন্দোলন করতে গিয়ে, আন্দোলন সার্থক করতে গিয়ে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটবে, সেটা ঘটাটা স্বাভাবিক। সেই বিষয়টা তুলে এনে তখনকার ঘটনার জন্য তাদেরকে দায় দেওয়া এবং এই 24-কে বিতর্কিত করার কোনো সুযোগ নেই। সবগুলি টোটাল এই গণঅভ্যুত্থানের পার্ট। ওই পুলিশ মারাটা যেমন গণঅভ্যুত্থানের পার্ট, স্বাভাবিক। যেখানে আওয়ামী লীগ অগ্নিকাণ্ড ঘটিয়েছিল, আওয়ামী লীগ নিজেরা অগ্নিকাণ্ড দিয়ে ছাত্রদের উপরে দায় চাপাতে চেয়েছিল, সেগুলিও গণঅভ্যুত্থানের পার্ট। আপনি সেগুলিও যদি ছাত্রদের উপরে দায় চাপাতে চান, তাহলে আমি বলবো যে পুলিশ হত্যা করে টানিয়ে রাখা, এটাও আওয়ামী লীগের একটা চক্রান্ত ছিল। অর্থাৎ এই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার জন্য, আন্তর্জাতিকভাবে এই গণঅভ্যুত্থানকে বিতর্কিতভাবে দেখানোর জন্য বা ছাত্রদেরকে বিতর্কিত করার জন্যই মূলত আওয়ামী লীগ এমন চক্রান্ত করে থাকতে পারে। সেই প্রশ্ন তো আমরা করতে পারি। অতএব এই বিষয়গুলি সামনে না এনে আপনারা বা আপনাদের সরকার বা আপনাদের আপা বা আপনাদের খালা, যে নামেই ডাকেন শেখ হাসিনাকে, মনস্টার শেখ হাসিনা, সে যে 1400 মানুষ মেরেছে সেটা তো বাস্তব। অতএব এই সময় এসে সেই শেখ হাসিনা যাদেরকে আমরা বিতরণ করেছি, যাদেরকে 5 তারিখে সকল বাংলাদেশের সকল আপামর জনতা একসাথে রাস্তায় নেমে এসে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, সেই শেখ হাসিনা যখন গণভোটে না ভোট দিতে বলে, সেই শেখ হাসিনার সুরে সুর মিলিয়ে যখন জিএম কাদেরও বলে গণভোটে আমরা না ভোট দেব, তখন আমাদের জন্য সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় যে এখন আর আমাদের ভিতরে কোনো বিভেদ তৈরি করা যাবে না, বরং আমরা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে গণভোটে হা ভোট দিয়ে জয়যুক্ত করবো। হা ভোটে জয়যুক্ত হলে ইনশাল্লাহ আগামী দিন বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ আমরা করতে পারবো, যেই বাংলাদেশে চাঁদাবাজ মুক্ত করতে পারবো, যেই বাংলাদেশে কালো টাকার বাণিজ্য থাকবে না। কারণ সংসদ যখন আপনি ভারসাম্য থাকবে, আপনি বিরোধী দল থেকে যখন ডেপুটি স্পিকার নিতে পারবেন, যখন আপনি কর কমিশন সহ বড় বড় পদে আপনি বা এই কর কমিশনের নিয়োগ যেই জায়গা থেকে দেওয়া হবে, সেই জায়গায় যখন আপনি সকল দলের সমন্বয়ে কমিটি গঠন করা হবে, সেই কমিটি চূড়ান্ত নিয়োগ দিবে, তখন আপনার একক সিদ্ধান্ত, একনায়কতন্ত্রের কোনো কাজ হবে না। তখন আপনি এককভাবে ব্লাড টেস্ট করে করে যেমন ছাত্রলীগকে পুলিশে, বিডিআরে, আর্মিতে ঢুকানো হয়েছিল, সেই সুযোগ থেকে আপনি বাহিরে চলে যাবেন। তখন যখন সকল দলের লোকজন সেখানে থাকবে, তখন স্বচ্ছতার সাথে যে যোগ্য, সেই যোগ্য ব্যক্তি মূলত চাকরি পাবে। এভাবে যদি আমরা এই নিশ্চিত করতে পারি, গণভোটের বিষয়টা নিশ্চিত করতে পারি, আমরা গণভোটে আগামী নির্বাচনে যে প্রার্থীতে ভোট দেন, যে মার্কায় ভোট দেন, কোনো সমস্যা নেই, কিন্তু গণভোটে আমরা হাতে ভোট দিব। কারণ এই গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ, এই গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে শেখ হাসিনা, অবস্থান নিয়েছে সজীবদের জয়, অবস্থান নিয়েছে মোহাম্মদ আরাফাত, অবস্থান নিয়েছে সর্বশেষ দেখলাম জিএম কাদের বা এই জাতীয় পার্টি। অতএব আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে আমরা সিদ্ধান্ত নিব, এই দেশ আমাদের, আমরাই এই দেশ। অতএব আমাদের দেশ আমরাই গড়ব। কিভাবে গড়ব সেই সিদ্ধান্তই আমরাই নিব। সে কারণেই আমরা হাভোটের মাধ্যমেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। আজকের মতো এই পর্যন্তই। কমেন্ট বক্স খোলা থাকলো, আপনাদের মতামত জানাবেন।